বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি হরগঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক শ্রেণীর যুক্তিবিদ্যার প্রথম পত্র অনলাইন ক্লাসে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি স্বপ্না আক্তার, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ছি সহানুমানের নিয়মাবলী। এই টপিকসের উপরে আমার আজকের লেকচারটি হচ্ছে পঞ্চম লেকচার। ইতিপূর্বে আমরা 6 নাম্বার নিয়ম 5 নাম্বার নিয়ম পর্যন্ত পড়েছি। আমরা 5টি নিয়ম পড়েছি সহানুমানের, এবং 4 নাম্বার লেকচার পর্যন্ত আমরা টোটাল যা পড়েছি তা হচ্ছে সহানুমান বলতে আমরা কি বুঝি, সহানুমানের গঠন প্রণালী, সহানুমানের বৈশিষ্ট্য, তারপরে আমরা পড়েছি সহানুমানের প্রকারভেদ এবং সহানুমানের 5টি নিয়ম আমরা পড়েছি। আজকে আমরা 6 নাম্বার নিয়ম থেকে শুরু করব। আমরা শুরু করছি সহানুমানের নিয়মাবলী নাম্বার 6। দুটি আশ্রয় বাক্য নিরর্থক হলে কোন সিদ্ধান্ত অনুমিত হয় না। তার মানে হচ্ছে যে সহানুমানে তোমরা জানো দুটি আশ্রয় বাক্য থাকে, একটি প্রধান আশ্রয় বাক্য এবং একটি অপ্রধান আশ্রয় বাক্য। এখানে আমি আরো একটি কথা বলতে চাই, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা পড়েছিলাম গুণ অনুসারে যুক্তি বাক্য দুই প্রকার, একটি হচ্ছে সদর্থক এবং অপরটি হচ্ছে নৈর্থক। এই নৈর্থক যুক্তি বাক্য যদি থাকে দুটি আশ্রয় বাক্যই, সেক্ষেত্রে সেখান থেকে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমি কারণটি এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে দেখো, যদি প্রধান আশ্রয় বাক্যটি নৈর্থক থাকে তাহলে কিন্তু প্রধান আশ্রয় বাক্যে মধ্যপদের সাথে প্রধান পদের কোন সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না। অন্যদিকে যদি আমাদের অপ্রধান আশ্রয় বাক্যটিও নৈর্থক হয় তাহলে কি দেখা যায় যে এখানেও মধ্যপদের সাথে অপ্রধান আশ্রয় বাক্যের কোন সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না। তাহলে দুটি আশ্রয় বাক্যের কোনটিতেই যদি কোনো সম্পর্ক প্রতিষ্ঠিত না হয় মধ্যপদের সাথে, সেক্ষেত্রে কিভাবে আমরা সিদ্ধান্ত অনুমান করব বা সিদ্ধান্ত নিব? তাই আমরা এই কথাটি বলতেই পারি যে কি দুটি নৈর্থক আশ্রয় বাক্য থেকে কোন সিদ্ধান্ত অনুমান করা যায় না। এই নিয়মটি যদি আমরা না মানি বা লঙ্ঘন করি, সেক্ষেত্রে যে অনুপপত্তি ঘটবে তার নাম নৈর্থক আশ্রয় বাক্য জনিত অনুপপত্তি। এর পরের নিয়মটি হচ্ছে সহানুমানে উভয় আশ্রয় বাক্য যদি সদর্থক হয় সেক্ষেত্রে সিদ্ধান্তটিও সদর্থক হবে। অন্যভাবে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে সিদ্ধান্তটি যদি সদর্থক হয় তাহলে দুটি আশ্রয় বাক্য অবশ্যই সদর্থক হবে। এখানে আমি একটি এক্সাম্পল নেওয়ার চেষ্টা করেছি। সকল মানুষ হয় মরণশীল। তোমরা জানো এটি এ যুক্তি বাক্য। এ পরিমাণগতভাবে সার্বিক এবং গুণগতভাবে সদর্থক যুক্তি বাক্য। আমাদের এর পরের যে আশ্রয় বাক্যটি আছে এটিও দেখা যাচ্ছে এই যুক্তি বাক্য। সকল দার্শনিক হয় মানুষ। এখান থেকে আমরা কি পাচ্ছি? নিয়ম অনুযায়ী আমরা আবারও নিয়মে ফিরে যাচ্ছি। সেখানে কি বলা আছে যে উভয় আশ্রয় বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্তটি সদর্থক হবে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে আমার দুটি আশ্রয় বাক্য কি আছে, সদর্থক আছে। তাই এখান থেকে আমাকে অবশ্যই কি করতে হবে, একটি সদর্থক সিদ্ধান্ত অনুমান করতে হবে। আমি একটু করার চেষ্টা করেছি। দেখো, সকল দার্শনিক হয় মরণশীল। এখানে লক্ষ্য করো যে যেহেতু আমার দুটি আশ্রয় বাক্যই সদর্থক তাই আমি সিদ্ধান্তটি সদর্থক দিয়েছি, এবং আমি যে এই যুক্তি বাক্যকেই সিদ্ধান্ত হিসেবে নিয়েছি। তাহলে এটা কি সহানুমানের নিয়ম অনুযায়ী বৈধ হয়েছে কিনা? দেখো, আমরা পড়েছিলাম যে মধ্যপদকে দুটি আশ্রয় বাক্যের কমপক্ষে একবার ব্যাখ্যা হতে হবে। দেখো, আমাদের যে প্রধান আশ্রয় বাক্যটি আছে সেখানে কিন্তু মধ্যপদ ব্যাখ্যা হয়েছে। কিভাবে? প্রথম আশ্রয় বাক্যটিতে এই যুক্তি বাক্যের উদ্দেশ্য হিসেবে মানুষ শব্দটি ব্যবহৃত হয়েছে, তাই এই মানুষ মধ্যপদটি এখানে ব্যাখ্যা। এরপরে মরণশীল কি আছে? প্রধান পদটি অব্যক্ত আছে। কোথায়? প্রধান আশ্রয় বাক্যে, এবং এটি দেখা যাচ্ছে সিদ্ধান্তে অব্যক্ত আছে। কেন? এই যুক্তি বাক্যের বিধিও তাই। এবং দার্শনিক এই বাক্যের উদ্দেশ্য হিসেবে
আশ্রয়বাক্যে যেমন বাক্য আছে, সিদ্ধান্তেও বাক্য আছে। তার মানে দেখা যাচ্ছে কি এটি একটি বৈধ সহানুমানের উদাহরণ। তাহলে আমরা কি পাচ্ছি যে আমাদের যদি দুটি আশ্রয় বাক্যই কি থাকে, সদর্থক থাকে, তাহলে কি করবো আমরা? আমরা অবশ্যই সিদ্ধান্তটিও সদর্থক সিদ্ধান্ত নেব। এরপরের যে নিয়মটি আমরা পাই সেটি হচ্ছে দুটি বিশেষ আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। আমি আবার বলছি, দুটি বিশেষ আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত অনুমান করা যাবে না। আমি এখানে একটি এক্সাম্পল নেওয়ার চেষ্টা করেছি। তোমরা লক্ষ্য করো যে কিছু ছাত্র হয় জ্ঞানী, এই বাক্যটি পরিমাণগতভাবে বিশেষ যুক্তি বাক্য এবং গুণগতভাবে সদর্থক। আমরা কিভাবে বুঝবো? কারণ এখানে সদর্থক সংযোজক আছে হয়। আমি বলেছিলাম যে খুব সহজে বাক্যটি সদর্থক না নয়তো এটি বোঝার উপায় হচ্ছে আমরা সংযোজকটির দিকে তাকাবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে হয় মানে এখানে সদর্থক সংযোজক আছে, তার মানে কি আই যুক্তি বাক্য। তাহলে আমরা এরপরেও আরেকটি নিচ্ছি, যেহেতু দুটি বিশেষ আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত পাওয়া যাবে না, আমি নিয়মটি করছি, আমি সেই অনুযায়ী আমরা আরো একটি আই যুক্তি বাক্য নিলাম, কিছু মানুষ হয় জ্ঞানী। এরপরে আমরা একটি সিদ্ধান্ত দিলাম, কিছু মানুষ হয় ছাত্র। এখন দেখো আমরা আবার নিয়মে ফিরে যাচ্ছি, দুটি বিশেষ আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না, কিন্তু আমরা এখানে একটি সিদ্ধান্ত নিয়েছি। তাহলে কেন এই নিয়মটি বলা আছে যে পাওয়া যায় না? আমরা একটু দেখি যে আমাদের এই সিদ্ধান্তটি বৈধ কিনা। এখানে মধ্যপদ কোনটি? মানুষ, ছাত্র, উদ্দেশ্য, বিধেয় কার সিদ্ধান্তের। তাহলে আমরা কি পাচ্ছি যে সিদ্ধান্তের উদ্দেশ্য এবং বিধেয় কোথায় কোথায় আছে? ছাত্র, সিদ্ধান্তের বিধেয় এটি প্রথম আশ্রয় বাক্যটিতে আছে, তাই এটি আমাদের প্রধান আশ্রয় বাক্য। এবং উদ্দেশ্য মানুষ এটি আছে কোথায়? দ্বিতীয় আশ্রয় বাক্যে, তাই এটি আমাদের অপ্রধান আশ্রয় বাক্য। দেখা যাচ্ছে দুটি আশ্রয় বাক্যে কোন পদটি আছে? জ্ঞানী, এটি কিন্তু সিদ্ধান্তে নেই, তাই এটি আমাদের মধ্যপদ। এখন দেখো আমরা যে নিয়ম পড়েছিলাম একটি মনে আছে যে কি মধ্যপদটি দুটি আশ্রয় বাক্যের যে কোনো একটিতে কমপক্ষে একবার ব্যক্ত হতে হবে, কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না। কেন? আমরা কি জানি যে আই যুক্তি বাক্যের দুটি পদে অব্যক্ত, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় দুটি পদ অব্যক্ত থাকে বিধায় এই নিয়মটি মানা সম্ভব হচ্ছে না। সুতরাং দেখা যাচ্ছে এখানে অব্যক্ত মধ্যপদ জনিত অনুপপত্তি ঘটেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটি বিশেষ আশ্রয় বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। এরকম বিশেষ আশ্রয় বাক্যের মোট 4টি যুগল আমরা পাই, আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি। যুগল 4টি কি কি? আই আই, আই ও, ও আই এবং ও ও। তাহলে এই 4টি যুগল থেকে আমরা কি পাবো না? আমরা কোনো বৈধ সিদ্ধান্ত পাবো না। এরপরের যে নিয়মটি আছে সেটি হচ্ছে সহানুমানের একটি আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে। আমি একটু এক্সাম্পলটি নিচ্ছি, সকল মানুষ হয় মরণশীল, কিছু প্রাণী হয় মানুষ, সুতরাং কিছু প্রাণী হয় মরণশীল। নিয়ম অনুযায়ী যেহেতু আমাদের প্রধান আশ্রয় বাক্যটি সার্বিক কিন্তু অপ্রধান আশ্রয় বাক্যটি বিশেষ, তাই আমাকে অবশ্যই অবশ্যই সিদ্ধান্তটি বিশেষ নিতে হবে। আবার আরেকটি হচ্ছে যে একটি আশ্রয় বাক্য অর্থাৎ অপ্রধান আশ্রয় বাক্যটি যখনই দেখা যাচ্ছে বিশেষ, তার মানে কি প্রধান আশ্রয় বাক্যটি অবশ্যই অবশ্যই সার্বিক হবে। কারণ কি? যদি দুটি আশ্রয় বাক্যই বিশেষ হয় তাহলে আমরা সেখান থেকে কোনো সিদ্ধান্ত অনুমান করতে পারবো না, এটি আমরা একটু আগেই জেনেছি। এখানে আমি আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আবার দেখা যাচ্ছে প্রধান আশ্রয় বাক্যটি সার্বিক এবং অপ্রধান আশ্রয় বাক্যটি বিশেষ, তাই আমি বৈধ সিদ্ধান্ত পেয়েছি। কিন্তু যদি এমন হয় যে প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্যটি নয়ার্থক, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো বৈধ সিদ্ধান্ত পাবো না। যদি এমন হতো যে আমার এই যে প্রথম যে আশ্রয় বাক্যটি আছে এ, এটি এ না হয়ে যদি কি হতো আই, এবং পরেরটি যদি নয়ার্থক হতো ই, তাহলে অর্থাৎ আই ই যুগল থেকে আমরা কোনো বৈধ সিদ্ধান্ত পাবো না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল মোটামুটি সহানুমানের নিয়মগুলো। আমরা তাহলে মোটামুটি কি পেলাম সহানুমানের নিয়মাবলীগুলো, যে কি কি পেয়েছি? মধ্যপদকে কমপক্ষে একবার উভয় আশ্রয় বাক্যে ব্যক্ত হতে হবে। আমি টোটাল নিয়মগুলো একটু রিকল করার চেষ্টা করছি। তারপরে কি দুটি
দুটি আশ্রয় বাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্ত সদর্থক হবে। একটি প্রধান আশ্রয় বাক্য সার্বিক এবং অপ্রধান আশ্রয় বাক্য যদি বিশেষ হয় সেক্ষেত্রে একটি বিশেষ সিদ্ধান্ত হবে। কিন্তু প্রধান আশ্রয় বাক্যটি যদি বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য যদি